আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথা আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন। এবং আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজকের ভিডিওটা সরাসরি আসলে বিএনপি বা তারেক রহমানের জন্যই। এনসিপির যেসব পান্ডাগুলো আছে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, অমুক তমুক, হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এদের বিরুদ্ধে অতি সত্বর পারলে আগামী 72 ঘন্টার ভিতরে দুদককে চালু করেন এদের ধরতে। দেখবেন যে আপনার পথের কাটা অনেক শেষ হয়ে গেছে। কারণ দুদক যদি একবার ধরা শুরু করে, আপনাকে একটা কথা স্মরণ করে দিই, সেই 2001-11-এর কথা, 7-8-এর পরে রাস্তায় রাস্তায় টাকা ফেলে গিয়েছিল দুর্নীতিবাজরা, মনে আছে ভাই? আপনার দলেরই ছিল ম্যাক্সিমাম, 90% আপনার দলের, 10% সব দলের, কিন্তু ছিল। এখন যদি দুদক দিয়া সেম একটা কাজ করাইতে পারেন 15 দিনের ভিতরে, আপনি দেখবেন যে এই যে দুর্নীতিবাজ যেগুলো কাউ কাউ করতে সব ভাগবে। যারা গত বছর কোটি টাকার ইফতার করাইয়াছিল, ধরেন এনসিপিরে, ধরেন কিভাবে ওই যে এত বিশাল সুবিশাল অফিস কিভাবে করেছে, কে সেই অফিস দিয়ে, তাদের ধরেন, অনেক কিছু বাইরে যাবে। ডিসি, এসপি, এদের তালিকা কিছু দিয়েছি, এখনো কিছু আছে, আপনার যদি প্রয়োজন পড়ে আমি আরো দিব। কিন্তু জামাত ঠেকান, জামাত না ঠেকাইতে পারলে হবে না। আর জামাত ঠেকানোর জন্য এখন আপনার দলের নেতা কর্মীরা আসলে সবাই বুঝে কিনা তাও জানি না, নাও বুঝতে পারে, জিদও থাকতে পারে যে 17 বছর আমরা কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। টুকটাক কিছু কিছু জায়গায় যে একদম হয় নাই মারামারি তা না, আওয়ামী লীগের সাথে হয়েছে, কিন্তু সবাই শান্তিপূর্ণ অবস্থানে একটা ছিল। সবাই যার যার ব্যবসা বাণিজ্য করছে, অন্তত চলছে। এখন জামাত ঠেকাইতে হলে আর এনসিপি ঠেকাইতে হলে আপনার একার দ্বারা, আপনার এই পার্টির দ্বারা সম্ভব হবে না। সুতরাং আমাদেরকেও মাঠে আসতে হবে, আমরাও মাঠে নামবো। আমাদের শত্রু আপনারা না, আমরা আপনাদের পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী, কিন্তু আপনারা আর আমাদের কমন শত্রু হচ্ছে যে জামাত ইসলাম এবং এনসিপি। একটা কথাই মনে রাখেন, শত্রুর শত্রু বন্ধু হয়ে যায়। আমাদের দুইজনেরই কমন শত্রু এইটা। আর আমাদের দুইজনেরই কমন প্রবলেম এই এনসিপি পান্ডাদের জুলাই সনদ। সনদ তো কয়না, হেরা হেরা হলো সনদ, মানে ইসলামিক ভাবধারা। এই জুলাই সনদ, আপনি জুলাই সনদ করবেন না, আপনি 31 দফা করেন, সংবিধান সংশোধন করে 31 দফার উপর আপনি দেশ চালান, আমার কোনো প্রবলেম নাই। মাগার এই কোনো সনদ মনদ না। সুতরাং আমরাও এসে যাব। তো আপনার প্রথম যে কাজটা বললাম সেটা হচ্ছে যে এম্বাসিগুলো থেকে এই জামাতি বেসটাকে পুরাটা পুরাটা, আপনি মনে করেন না যে একজন অমুক আমার বিএনপি, অমুক আমার, না না না, ওই চিন্তা এখন আর করেন না। আগে একবার সরাইয়া তারপরে যাইয়া দেখেন ফুল বেস, বেস টু বেস। ইন্ডিয়া থেকে তো প্রথম সরাবেন, যদি ইন্ডিয়া থেকে না সরান, এই যে আপনি যা চিন্তা করছেন যে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করবেন অমুক তমুক, সব বাগড়া বাজাবে তারা, তারা বাগড়া বাজাইতে ওস্তাদ। সুতরাং এদের প্রতিহত করতে হইলে পেটে লাথি মারেন, যখন পেটে ভাত থাকবে না, জামাত ইসলাম। আইন আর রাজনীতির মারপ্যাচে পড়ে আইসিইউতে চলে গেছে অধ্যাপক ইউনূস এবং আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ। সাথে ঝুলে যেতে পারে গণভোটের রায়ের বাস্তবায়ন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপির সংসদ সদস্যরা সংবিধানে বিধান নেই দাবি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাতে সংসদের সবচেয়ে শক্তিশালী পক্ষটি থেকে পরিষ্কার রাজনৈতিক অনিয়া দেখা দেওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। আবার পরপর 2 দিনে উচ্চ আদালতে 2টি রিট হয়েছে গণভোট আর জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, জুলাই সনদ তৈরির সময় এই সনদ ও গণভোট নিয়ে যে সাংবিধানিক এবং আইনি প্রশ্নগুলো বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছিল, সেগুলো নিয়ে এখন আইনজীবীরা গিয়েছেন আদালতের কাছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংবিধানে কোথাও রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই। এই এক প্রশ্নে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ বড় প্রশ্নের মুখে পড়বে আদালতে। আর সাংবিধানিক এই প্রশ্নে হাইকোর্ট পেরিয়ে আপিল বিভাগের ফুল বেঞ্চ যদি একই মত দেয়, তাহলে একই সাথে জুলাই সনদ এবং গণভোট অকার্যকর হয়ে যেতে পারে। সেজন্য আইনবিদরা মনে করেন, গণভোটের রিটের চেয়ে জুলাই সনদ নিয়ে যে রিটটি হয়েছে সেটির গ্রাউন্ড গুলো অনেক বেশি শক্তিশালী। আবার সরকারে থাকা বিএনপি তাদের 31 দফা এবং নির্বাচনী ইস্তিহার অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে চায়। সে কারণে সরকার পক্ষের সম্মতি থাকলে হাইকোর্টে করা 2টি রিট সামনের দিনগুলোতে বেশ নাটকীয়তার জন্ম দিতে পারে। এমনকি উচ্চ আদালত যদি স্টে অর্ডার দেয়, তাহলে সংসদ বসলেও বিষয়টি স্থগিত হয়ে যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে।
নিজের পছন্দসই রাজনৈতিক দলগুলো নিয়ে অধ্যাপক ইউনূস গঠন করেছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশন। অনেক বিতর্ক আর নাটকের পর এই কমিশন বানায় জুলাই জাতীয় সনদ। 2025 সালের 17 অক্টোবর 20টিরও বেশি রাজনৈতিক দল এই সনদে সই করে। এতে মোট 84টি সংস্কার প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 47টির জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। উল্লেখযোগ্য প্রস্তাবগুলোর মধ্যে আছে প্রধানমন্ত্রীর মেয়াদের সময়সীমা সর্বোচ্চ 10 বছর নির্ধারণ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো। তবে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এরপর গত 13 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সময় দিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়। এই গণভোট নিয়েও ছিল বিএনপির বিরোধিতা। সেই বিরোধিতাকে অগ্রাহ্য করে শেষ পর্যন্ত গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, কিন্তু বিসমিল্লাতি হোঁচট খায় জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। কারণ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সাংসদরা। তাতে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। 60 সদস্যের ক্রম হলেই এই পরিষদ কাজ করতে পারে। আদেশে বলা আছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। তবে বিএনপি এ পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও জামাত এবং এনসিপির 77 জন নির্বাচিত সদস্য একই সাথে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শপথের দিন দলীয় এমপিদের উদ্দেশ্যে বলেছিলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ পড়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হবার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। তারেক রহমানের উপস্থিতিতে সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছিলেন। বিশ্লেষকরা মনে করেন, প্রথম দিনেই বিএনপির পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে দলটি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করতে চায় না। এমন বার্তা তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে একাধিকবার দিয়েছিল। বিএনপির এই রাজনৈতিক বার্তা কয়েকদিনের মধ্যে জুলাই সনদ আর গণভোটকে কোর্টের দুয়ারে নিয়ে গেছে। 18 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূস আলী আকন্দ। রিটে জাতীয় ঐক্যমত্য কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। তিনি bdnews24.com কে বলেন, জুলাই জাতীয় সনদ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী ইউনূস আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেছেন, প্রজাতন্ত্রের সংবিধানে এ ধরনের জুলাই সনদের কোনো বিধান নেই। যেহেতু এতে গণভোট এবং সংসদে 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে, তাই এই সনদটি অবশ্যই অবৈধ ও অসাংবিধানিক। এই রিটের আগের দিন আরো একটি রিট হয়েছিল। সেটি হয়েছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও 13 ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে। 17 ফেব্রুয়ারি হাইকোর্টে দায়ের করা এই রিটে গণভোট 2026-এর ফলাফল বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ABM আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি AFM সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী। আইনজীবীরা বলছেন, জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটটি হয়েছে সেটিতে যদি রিটকারী জিতে যান তাহলে গণভোট এবং এর ফলাফল স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে। কারণ জুলাই সনদের জন্যই গণভোট হয়েছিল। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, জুলাই সনদ সবচেয়ে বড় যে সাংবিধানিক প্রশ্নটির মুখে পড়বে সেটি হলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য যে গণভোট সেটি রাষ্ট্রপতির অধ্যাদেশে নয়, আদেশে করা হয়েছে।
সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা থাকলেও আদেশ জারির কোনো ক্ষমতা নেই। ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয়টি তুলে ধরেছিলেন, কিন্তু আলী রিয়াজের কমিশন বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য রাষ্ট্রপতির আদেশ জারি করেন। আইনের ব্যাখ্যা দিয়ে মঞ্জুল মোর্শেদ বিবিসি বাংলাকে বলেছেন, যে অধ্যাদেশে গণভোট হয়েছে সেটা হয়েছে রাষ্ট্রপতির নামে জারি করা একটি আদেশের উপর নির্ভর করে। এভাবে অধ্যাদেশ হতে পারে কিনা সেটি নিয়ে আইনি প্রশ্ন রয়ে গেছে। আবার এই অধ্যাদেশকে বা গণভোটকে বৈধতা দিতে হলে সংসদে উত্থাপন করে পাশ করতে হবে। বিএনপি এখন সেটা সংসদে তুলবে কি না সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। জুলাই সনদের আরেকটি বড় দুর্বলতা যেটি আদালতে কড়া প্রশ্নের মুখে পড়বে সেটি হলো এই সনদের অঙ্গীকারনামার 3 নম্বর পয়েন্টটি, যেখানে বলা হয়েছে জুলাই সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। নাগরিকদের প্রশ্ন তোলার অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি। কোনো গণতান্ত্রিক দেশে এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না যেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যাকে চ্যালেঞ্জ করা যাবে না। যেখানে সংবিধান নিয়ে প্রশ্ন তোলা যায় সেখানে জুলাই সনদ নিয়ে কেন প্রশ্ন তোলা যাবে না? বিশেষজ্ঞরা মনে করেন জুলাই সনদ নিজের ইনডেমনিটি দাবি করেছে এবং নিশ্চয়তা দিয়েছে, যেটি অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। আইনজীবীরা বলছেন এটি দেশের জনগণের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। সংবিধানের 7-এর 1 ধারায় বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সংবিধানই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এছাড়া 7-এর 2 ধারা বলছে এই সংবিধানের পরিপন্থী কোনো আইন বাতিল এবং অকার্যকর গণ্য হবে। অর্থাৎ যদি কোনো সনদ বা ঘোষণা সংবিধানের বাইরে যায় তা আইনগতভাবে বাতিলযোগ্য এবং অসাংবিধানিক। তাই জুলাই সনদ সংবিধানের বাইরে গিয়ে সংবিধান পরিবর্তনের যে বিকল্প রূপরেখা তৈরির চেষ্টা করেছে সেটিকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে ঘোষণা করতে পারে উচ্চ আদালত। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার কোনো সার্বভৌম কর্তৃপক্ষ বা কোনো সাংবিধানিক সভা বা গণপরিষদ নয়, বরং এটি একটি সাংবিধানিক ট্রাস্টি যা কঠোরভাবে সাংবিধানিক সীমার মধ্যে থাকতে বাধ্য। অন্তর্বর্তী সরকারের শপথ আনুষ্ঠানিক নয়, বরং এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা যা ভঙ্গ করা সংবিধান লঙ্ঘনের শামিল। একটি স্পষ্ট সাংবিধানিক কাঠামো, বিস্তৃত গণভোট আইন অথবা বিধিমালা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, সমান অংশগ্রহণ এবং ভোটারদের অবহিত করে সম্মতি নিশ্চিত করা ছাড়াই 12 ফেব্রুয়ারি গণভোট হয় বলে রিটে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এ ধরনের বিষয় বাদ দেওয়া এবং গণভোট পরিচালনা জনগণের সার্বভৌমত্বকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে, যার সংবিধানের মৌলিক কাঠামো। রিটের যুক্তিতে বলা হয় সংবিধানই দেশের সর্বোচ্চ আইন যা অন্তর্বর্তী সরকার সহ রাষ্ট্রের সব অঙ্গের জন্য বাধ্যতামূলক। সাংবিধানিক অনুমোদন ছাড়া ক্ষমতার যে কোনো চর্চা নিয়ম বিরুদ্ধ ও বাতিলযোগ্য। প্রয়োজন, সুবিধা বা রাজনৈতিক উত্তরণের যুক্তিতে সংবিধান লঙ্ঘন কোনোভাবেই ন্যায়সঙ্গত হতে পারে না। আইনজীবীরা বলছেন বিএনপির সাংসদরা যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা এই যুক্তিতে সংবিধান লঙ্ঘনের দায় থেকে বেঁচে গেছেন। সেক্ষেত্রে জামাত ও এনসিপির 77 জন সাংসদ সংবিধান লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারেন। আইনজীবীরা বলছেন সবচেয়ে বড় প্রশ্ন হলো যেহেতু সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, তাই এই শপথ কে পড়াবেন সেটিও বলা নেই। কে কাকে শপথ পড়াবেন সে বিষয়টি সংবিধানের তফসিলে পরিষ্কার উল্লেখ থাকলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন তা বলা নেই। তাছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও বিষয়টি পরিষ্কার নাই। সুতরাং জামাত ও এনসিপির সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানোয় সিএসির এখতিয়ার নিয়ে এখন প্রশ্ন উঠেছে। আদালতের শুনানিতে সাংবিধানিক প্রশ্ন হিসেবে একটি বড় ইস্যু হতে পারে, এটি এমনটাই মনে করছেন আইনজীবীরা। আইনজীবীরা বলছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছে সেখানে বেশ কিছু অস্পষ্টতা আছে। বাংলাদেশের বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় সংসদ বহাল না থাকা অবস্থায় রাষ্ট্রপতির অধ্যাদেশ বা নতুন আইন জারি করা হলে তা সংসদ বহাল হওয়ার পর উত্থাপনের 30 দিনের মধ্যে অনুমোদন করতে হয়, না হলে সেটি বাতিল হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে জুলাই বাস্তবায়ন আদেশের যে গণভোট হয়েছে সেক্ষেত্রে কি হবে সেটি পুরোপুরি পরিষ্কার নাই। আবার গণভোটের বৈধতা নিয়ে যে রিটটি করা হয়েছে সেখানে মূল প্রশ্ন উঠবে রাষ্ট্রপতি আদৌ গণভোট করার জন্য আদেশ জারি করতে পারেন কিনা। রিটের প্রার্থনায় দেখা যায় 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট এবং 13 ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট গণভোটের ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
আইনজীবী মঞ্জিল মুর্শিদ বলেছেন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে সাংবিধানিক কিছু সীমাবদ্ধতা বেঁধে দিয়েছে। সংবিধানে যা নেই, অর্থাৎ সংসদ যে বিষয়ে আইন করতে পারে না বা সংবিধানের কোনো বিধান পরিবর্তন হয়ে যায়, সেসব বিষয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন না। সংবিধানে যেহেতু গণভোটের বিধান নেই, তাই এই বিষয়ে অধ্যাদেশ জারি করার এখতিয়ার রাষ্ট্রপতির নেই বলে মনে করেন। রহমান কেন খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন সে বিষয় নিয়ে বিতর্ক করলেও কেন একজন খুনের মামলার অভিযুক্তকে তিনি 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী বানালেন তা নিয়ে কিন্তু কথা কমই হচ্ছে। খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তার চেয়েও গভীর প্রশ্ন তৈরি হওয়া উচিত ছিল সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া শেখ রবিউল আলমকে ঘিরে। কারণ তিনি কেবল একজন রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত মন্ত্রী নন, তিনি একটি বহুল আলোচিত হত্যা মামলার প্রধান আসামি, যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে এখন 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে বসেছেন। একটি অবৈধ সরকারের তত্ত্বাবধানে সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের বৈধতা নিয়েই যখন প্রশ্ন, তখন এমন একজন বিতর্কিত ব্যক্তিকে কৌশলগত অবকাঠামো খাতের দায়িত্ব দেওয়া রাজনৈতিক বার্তার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎপর্য কেন? এমন মন্তব্য এই মন্ত্রী করেছেন তাতে মনে হতে পারে আবার চাঁদাবাজির স্বর্ণ যুগ শুরু হলো বাংলাদেশে। যে ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত শুরু হওয়ার কথা ছিল, তাকে করা হয়েছে 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, যাকে একসময় সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দল থেকেই মানে বিএনপি থেকেই কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তাকেই শুধু মনোনয়ন দেওয়া হয়নি, নির্বাচিত হওয়ার পর তাকে বসানো হয়েছে সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন, দেশের অর্থনৈতিক সঞ্চালনের একেবারে কেন্দ্রে 3টি মন্ত্রণালয় দিয়ে। এরপর মন্ত্রিত্ব পাওয়ার 3 দিনের মাথায় বা 48 ঘন্টা বলতে পারেন, 72 ঘন্টা হয়নি, তিনি ঘোষণা দিলেন যে পরিবহন খাতে সংগঠনের নামে যে অর্থ আদায় হয় সেটাকে তিনি চাঁদাবাজি মনে করেন না। এখানে বিস্ময়ের কিছু নেই, বরং এটি ধারাবাহিকতার যৌক্তিক পরিণতি হয়েছে বলে আমার মনে হচ্ছে। ঘটনা প্রবাহ খুব পরিষ্কার। রাজধানীর হাতির ঝিলে প্লেজেন্ট প্রপার্টি নামে একটি আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধিতার জের ধরে 2024 সালের অক্টোবরে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম খুন হন। তিনি দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন। পারিবারিক জমিতে নির্মিত ভবনের ফ্ল্যাট বন্টন নিয়ে দ্বন্দ্ব, সিসি ক্যামেরা ভেঙে 20-25 জনের হামলা এবং শেষ পর্যন্ত নির্মম মৃত্যু, এই পুরো ঘটনাটির সঙ্গে প্লেজেন্ট প্রপার্টির ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলমের নাম উঠে আসে। নিহতের স্বজনেরা তাকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করেন। শুধু তাই নয়, সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপি নিজেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের সই করা সেই নোটিশে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল, এই অভিযোগ দলের শৃঙ্খলা এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার লিখিত ব্যাখ্যা দিতে হবে 24 ঘন্টার মধ্যে। সেই ব্যাখ্যা 24 ঘন্টা পরে এসেছিল কিনা জানা যায় না, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই রবিউল আলম নমিনেশন পেলেন এবং নমিনেশনের পরে নির্বাচিত হয়ে কি করছেন তা তো বুঝতেই পারছি, 3টা মন্ত্রণালয় পেয়ে গেছেন। এখানে 2টি স্তর আছে। প্রথমত, দল স্বীকার করেছিল যে অভিযোগটি এতটাই গুরুতর যা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। দ্বিতীয়ত, সেই একই ব্যক্তি পরে দলের মনোনয়ন তো পান, নির্বাচিত হন এবং এখন মন্ত্রী। অর্থাৎ যে আচরণকে একসময় দল শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখেছিল, ক্ষমতার সমীকরণ বদলাতেই সেটি আর বাধা হয়ে থাকেনি। এই রূপান্তর কেবল ব্যক্তিগত পুনর্বাসন নয়, এটি রাজনৈতিক নৈতিকতার অবস্থান বদলের প্রকাশ। এখন আসা যাক তার বক্তব্যে। সংবাদ সম্মেলনে শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা তিনি চাঁদা হিসেবে দেখেন না। মালিক এবং শ্রমিক সমিতি সমঝোতার ভিত্তিতে টাকা তুলে চাঁদা কেন হবে, কল্যাণে ব্যয় করে, সেটাকে চাঁদা বলা যাবে? বলা যাবে না। এটা হচ্ছে তার ব্যাখ্যা। তিনি স্বীকারও করেছেন, ক্ষমতায় যে দল থাকে তার শ্রমিক সংগঠনের আধিপত্য থাকে। অর্থাৎ তিনি নিজেই মেনে নিচ্ছেন যে এটি একটি ক্ষমতা নির্ভর কাঠামো।
প্রশ্ন হলো, যেখানে ক্ষমতার প্রভাব নির্ধারণ করে যে কে কতটা আদায় করবে, কত টাকা আদায় করবে, কার কাছ থেকে কি আদায় করবে, সেটিকে কিভাবে স্বেচ্ছা সমঝোতা বলা যায় আমাকে বলুন তো? বাস্তবে পরিবহন খাতে এই অর্থ প্রদান বহু ক্ষেত্রে অনানুষ্ঠানিক কিন্তু বাধ্যতামূলক। রুটে গাড়ি চালাতে হলে, টার্মিনালে দাঁড়াতে হলে, পণ্য পরিবহন করতে হলে নির্দিষ্ট হারে অর্থ দিতে হয়, এমন অভিযোগ বহুদিনের। অর্থনীতির ভাষায় এটি একটি প্রাতিষ্ঠানিক রেন্ট এক্সট্রাকশন ব্যবস্থা। এতে বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা বিকৃত হয়, অপারেটিং কস্ট বাড়ে, যা শেষ পর্যন্ত ভাড়া এবং পণ্য মূল্যে প্রতিষ্ঠিত হয় এবং তা দিতে হয়, মানে প্রতিফলিত হয় এবং তা দিতে হয় সাধারণ জনগণকে, যখন তিনি কলা, মূলো, চাল, ডাল, মানে তেল, মানে যাই পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয়, এই টাকাটা যুক্ত হয় এই জিনিসপত্রের দামের উপরে এবং সেটা মানে এসে ঘাড়ে পড়ে সাধারণ মানুষের। একজন মন্ত্রী যদি এটিকে চাঁদাবাজি না বলে অলিখিত বিধি হিসেবে উপস্থাপন করেন, তবে সেটি আসলে মানে কি বলেন তো? মানে আপনারা কি মনে করছেন এটাকে? মানে বিএনপি সরকারের নীতিগত অবস্থান, মানে এই অবস্থান তো স্পষ্ট করে যে এই সরকার একেবারে অনিয়মকে ভাঙতে যাচ্ছে না, বরং পুনর্বিন্যাস করতে যাচ্ছে। আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে 2001 থেকে 2006 সালের সেই হাওয়া ভবনকে কেন্দ্র করে চাঁদাবাজির যে বিরাট সিন্ডিকেট গড়ে উঠেছিল দেশব্যাপী, তার শুরুটা মনে করিয়ে দিচ্ছে। তারেক রহমানের সরকারের প্রেক্ষাপট এখানে খুব গুরুত্বপূর্ণ। একটি অবৈধ সরকারের অধীনে সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এই সরকার নিজেকে গণতান্ত্রিক বৈধতার মোড়কে উপস্থাপন করতে চাইছে। অনেকেই ভেবেছিলেন অন্তত নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু জবাবদিহিতা ফিরে আসবে বাংলাদেশে, কিন্তু একজন হত্যা মামলার অভিযুক্ত, যিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোটিশ প্রাপ্ত ছিলেন, তাকে 3টি কৌশলগত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এটি ভিন্ন বার্তা দিচ্ছে। কিন্তু এটি বলে দিচ্ছে যে ক্ষমতার কেন্দ্রে প্রবেশের জন্য নৈতিক নির্ভরযোগ্যতা আবশ্যক নয়, রাজনৈতিক আনুগত্য এবং প্রভাবের মুখ্য। কেউ কেউ অবশ্য বলছেন ভিন্ন কথা। চাঁদা দিয়ে নমিনেশন পেলে, চাঁদা দিয়ে মন্ত্রী হলে কেন তিনি এসবকে চাঁদাবাজি মনে করবেন? এসব তো নর্মাল হওয়ার কথা তার কাছে, তাই না? আরো তাৎপর্যপূর্ণ মানে ব্যাপার হলো যে এই মন্ত্রণালয়গুলোর প্রকৃতি, সড়ক, রেল, নৌপরিবহন, এই 3 খাতে বিপুল অর্থ প্রবাহ, প্রকল্প ব্যয়, টেন্ডার প্রক্রিয়া, সংগঠন ভিত্তিক নিয়ন্ত্রণ জড়িত। এই খাতে যদি মন্ত্রী শুরুতেই অনানুষ্ঠানিকভাবে অর্থ সংগ্রহকে বৈধতার ইঙ্গিত দেন, তবে প্রশাসনিক স্তরে সেটি দ্রুত নীতিগত সুর পেয়ে যাবে। আইন প্রয়োগকারী সংস্থার জন্য বার্তা পরিষ্কার হয়, এটি অপরাধ নয়, এটি সমঝোতা। আমরা জানি যে পদ্মা সেতুর টোল নিয়ে বিরাট সব কাণ্ড কারখানা ঘটেছে ইতিমধ্যেই, এবং সেই টাকা পুরোটাই নয়ছয় হয়ে গেছে। গত 1 বছরে পদ্মা সেতুর ঋণ পরিশোধ করা হয় নাই, অথচ টোলের টাকা আয় হয়েছে কত হাজার কোটি টাকা। সেটা তো সবাই জানে যে কত হাজার কোটি টাকা আয় হয় বছরে। তারেক রহমানের রাজনীতির সঙ্গে বাংলাদেশের উদার গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক সংস্কৃতির যে বিস্তর ব্যবধান তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, এই ঘটনা তার নগ্ন উদাহরণ। এখানে ব্যক্তি নয়, কাঠামো কথা বলছে। যে দল বিরোধী অবস্থানে থেকে দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতো, ক্ষমতায় এসে সেই একই প্রক্রিয়াকে ভাষাগত রূপান্তরের মাধ্যমে গ্রহণযোগ্য করে তুলছে। চাঁদাবাজি শব্দটি সরিয়ে